হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফিফথ সেমিস্টারের জন্য পলিটিক্যাল সায়েন্স নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো তাদের আজকে মেজর পেপার 12-এর যে টপিকটা আমরা নিয়ে এসেছি সেটা হলো কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব। ঠিক আছে, এটা থাকবে তোমাদের মেজর পেপার 12-এর ফিফথ সেমিস্টারের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তো আজকের মূল যে আলোচনা, রাষ্ট্রের 7টি মূল উপাদান, কৌটিল্যের যে সপ্তাঙ্গ তত্ত্ব আছে, তো সেই সপ্তাঙ্গ তত্ত্ব অনুযায়ী কৌটিল্য রাষ্ট্রকে টোটাল আলাদা আলাদাভাবে 7টা মূল উপাদানে বিভক্ত করেছেন এবং এই 7টা উপাদানের মধ্যে প্রথম যে উপাদানটা আমরা এখানে আলোচনা করব সেটা স্বামী বা রাজা হিসেবে তিনি 7টা অঙ্গকে টোটাল আলাদা আলাদাভাবে তিনি উপস্থাপন করেছেন। তো রাজা বা স্বামী বলতে এখানে বোঝানো হয়েছে যে কৌটিল্যের মতে যে কোনো সার্বভৌম শাসন ব্যবস্থার শীর্ষবিন্দু, ঠিক আছে, যে কোনো ধরনের শাসন ব্যবস্থা বলো না কেন, সেই শাসন ব্যবস্থার সব থেকে উপরে যে থাকে তাকেই আমরা রাজা বা স্বামী হিসেবে বিবেচনা করে থাকি। ঠিক আছে, শীর্ষবিন্দু এবং হলো পরিচালনার মূল কাণ্ডারি হলেন রাজা এবং তার সুযোগ্য মন্ত্রী পরিষদ। ঠিক আছে, রাজা এবং রাজার অধীনে যে মন্ত্রী পরিষদটা থাকবে এখানে বলছে অমাত্য বা মন্ত্রী হিসেবে। ঠিক আছে, তো রাজা থাকবে সবার উপরে এবং তারপরে থাকবে যে রাজার সুযোগ্য যে মন্ত্রী দ্বারা একটা পরিষদ গঠিত হবে। এই দুটা নিয়ে হচ্ছে রাজা এবং অমাত্য বা মন্ত্রী পরিষদ গঠিত হয়। তো রাজা বা স্বামীরাহ রাষ্ট্রের প্রথম ও প্রধান উপাদান। ঠিক আছে, যে কোনো রাষ্ট্রের প্রথম বা প্রধান উপাদান হিসেবে আমরা রাজাকে বিবেচনা করে থাকি। অর্থশাস্ত্রে রাজাকে প্রজাবৎসল এবং উচ্চ ক্ষমতার অধিকারী করা হয়েছে। ঠিক আছে, তো কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজাকে এখানে সব থেকে বেশি ক্ষমতার অধিকারী বলে মনে করা হয়েছে। অসহায় শিশু, বয়স্ক এবং নারীদের সহায়তা করা এবং সমাজ ব্যবস্থা রক্ষা করা হলো রাজার প্রধান ধর্ম বা রাজার প্রধান কাজ হিসেবে আমরা এখানে বিবেচিত করা হবে। ঠিক আছে, নেক্সট রয়েছে অমাত্য বা মন্ত্রী। ঠিক আছে, এখানে একটু এটাকে ইগনোর করো। তো অমাত্য বা মন্ত্রী হিসেবে বলতে এখানে বোঝানো হয়েছে যে শাসন বিভাগের ভারপ্রাপ্ত শীর্ষ রাজকর্মচারী। ঠিক আছে, তো যেই রাজকর্মচারীকে পুরো শাসন বিভাগের ভার দেয়া হয় রাজার দ্বারা। ঠিক আছে, রাজা প্রথম যে মন্ত্রীকে তার পুরো রাজ্যের শাসন ক্ষমতা দেখাশোনা করার যাকে অধিকার দিয়ে থাকে তাকে আমরা এখানে অমাত্য বা মন্ত্রী বলে থাকবো। ঠিক আছে, রাজা গুরুত্বপূর্ণ রাষ্ট্র সিদ্ধান্তে অমাত্যদের নির্দেশ দেবেন এবং তাদের মূল্যবান পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করবেন। ঠিক আছে, রাজা প্রথমে কি করবে, মন্ত্রীদেরকে পরামর্শ দিবে কিভাবে সঠিকভাবে শাসন কার্য পরিচালনা করতে হয় এবং নির্দেশ দেবে এবং তাদের মূল্যবান পরামর্শ, মন্ত্রীরা যেই পরামর্শ রাজাদেরকে দিয়ে থাকেন, তো রাজা সেই পরামর্শ অনুযায়ী কিন্তু পরের কাজগুলো করে থাকে। ঠিক আছে, আচ্ছা, তো নেক্সট যেটা এখানে উপাদানটা রয়েছে সেটা হলো, প্রথমে আমরা দেখে নেব 3য় নম্বরে জনপদ। এবার জনপদ বলতে এখানে বোঝানো হয়েছে ভূখণ্ড এবং নির্দিষ্ট জনসংখ্যা। ঠিক আছে, ভূখণ্ড বলতে দেখো, জনপদ বলতে কৌটিল্যের রাষ্ট্রের সুনির্দিষ্ট উর্বর ভূখণ্ড। ঠিক আছে, সুনির্দিষ্ট এবং যেই ভূখণ্ডটা উর্বর থাকবে সেই উর্বর ভূখণ্ড এবং জনসংখ্যাকে বুঝিয়েছেন। ঠিক আছে, তো ভূখণ্ড বা জনপদ বলতে নির্দিষ্ট উর্বর ভূখণ্ড এবং সেই ভূখণ্ডে বসবাসকারী নির্দিষ্ট জনসংখ্যাকে বোঝানো হয়েছে। একটি শক্তিশালী রাষ্ট্রের জন্য উপযুক্ত ভৌগোলিক সীমানা এবং কর্মক্ষম জনসংখ্যা থাকা আবশ্যক। ঠিক আছে, একটি উপযুক্ত রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্র গঠন করার জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন পড়বে সেটা হলো একটি নির্দিষ্ট ভূখণ্ড বা উর্বর ভূখণ্ড এবং সেই ভূখণ্ডে বসবাস করার জন্য নির্দিষ্ট সংখ্যক জনসংখ্যা। আচ্ছা, 4র্থ নম্বরে রয়েছে দুর্গ। দুর্গ বলতে এখানে বলা হয়েছে সামরিক প্রতিরক্ষা। ঠিক আছে, চারিদিকে যে ঘেরা, কোনো একটি রাজ্যকে বাইরে যাতে বহিঃশত্রু আক্রমণ করতে না পারে তার জন্য কি হয়, তার সীমানাকে রক্ষা করার জন্য আমরা দুর্গ নির্মাণ করে থাকি। তো দুর্গ হলো সাম্রাজ্যের প্রতিরক্ষার ভিত্তি। কৌটিল্যের সামরিক সুরক্ষার প্রয়োজনে 4 ধরনের দুর্গের কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে টোটাল 4 ধরনের দুর্গের কথা বলা হয়েছে। প্রথমটা হলো পার্বত্য দুর্গ, জলদুর্গ, মরু দুর্গ এবং অরণ্য দুর্গ। ঠিক আছে, টোটাল 4 ভাগে এই দুর্গটাকে বিভক্ত করা হয়েছে বা দুর্গটাকে ব্যাখ্যা করা হয়েছে। তো পার্বত্য দুর্গ জঙ্গলের জন্য আলাদা করে, ঠিক আছে, অরণ্য দুর্গ জল এবং মরু দুর্গ, এই 4টে বলা হয়েছে কথা। নেক্সট রয়েছে 5 নম্বরে কোষ। কোষ বলতে এখানে বোঝানো হয়েছে যে অর্থ ভাণ্ডার। ঠিক আছে, অর্থ ভাণ্ডার বা এবং রাজস্ব।
তো রাষ্ট্রের পঞ্চম অঙ্গ হলো অর্থ ভাণ্ডার। রাজ্যের যাবতীয় আভ্যন্তরীণ উন্নয়ন, সামরিক বাহিনী রক্ষণাবেক্ষণ এবং প্রশাসনিক ব্যয়ের নির্বাহের, ঠিক আছে, প্রশাসনিক ব্যয়ভার নির্বাহের জন্য শক্তিশালী রাজস্ব এবং কোষাগার অপরিহার্য। রাজ্যের ভিতরে সমস্ত ধরনের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করার জন্য, ঠিক আছে, আভ্যন্তরীণ উন্নয়নের জন্য, ঠিক আছে, তার বিশাল যে সামরিক শক্তি, এই সামরিক শক্তিকে সঠিকভাবে ভরণ পোষণ করার জন্য যেই জিনিসের সব থেকে বেশি প্রয়োজন হয়ে থাকে সেটা হলো অর্থ ভাণ্ডার, বা এখানে বলা হয়েছে কোষ। আচ্ছা, তারপরে যে 6 নম্বরে যে বিভক্তটা এখানে করা হয়েছে সেটা হলো বিচার ব্যবস্থা, যেটাকে দণ্ড হিসেবে কৌটিল্যের অর্থশাস্ত্রে অভিহিত করা হয়েছে, ঠিক আছে। তো বিচার ব্যবস্থা হলো যে শাস্তি এবং শৃঙ্খলা বজায় রাখার হাতিয়ার। যে কোনো রাজ্যের শান্তি এবং সেই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দিষ্ট কিন্তু বিচার ব্যবস্থা বা দণ্ড ব্যবস্থার খুবই প্রয়োজন হয়ে থাকে। দুষ্কৃতি দমন এবং প্রজাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পক্ষপাতহীন বিচার ব্যবস্থার অত্যন্ত কার্যকরী। এখানে পক্ষপাতহীন বিচার ব্যবস্থা, এটা হচ্ছে খুবই জরুরি, যাতে সুনির্দিষ্ট বিচার ব্যবস্থা এবং যারা হচ্ছে দুষ্কৃতি দমনের জন্য এই বিচার ব্যবস্থাটা খুবই কার্যকরী। কৌটিল্যের অর্থশাস্ত্রে অপরাধের ধরন এবং তীব্রতা অনুযায়ী জরিমানা, কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডের মতো বিভিন্ন ধরনের সাজার বিধান ছিল। তো মৃত্যুদণ্ডের সাজার বিধান বা কারাদণ্ড বা জরিমানা, এই সমস্ত দণ্ড দেওয়া হতো যে কোনো একটি ব্যক্তি বা কোনো ব্যক্তিবর্গের যে তার অপরাধের ধরনটা কেমন, ঠিক আছে, ধরন যে যতটা পরিমাণে তার অপরাধ প্রমাণিত হবে ঠিক সেই হিসেবে তাকে শাস্তির ব্যবস্থা করানো হতো। তারপরে যে রয়েছে মিত্র বা বন্ধু রাষ্ট্র, ঠিক আছে। মিত্র বা বন্ধু রাষ্ট্র বলতে দেখো, সপ্তাঙ্গ তত্ত্বের শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো নির্ভরযোগ্য মিত্র বা বন্ধু রাষ্ট্র, ঠিক আছে। নির্ভরযোগ্য মিত্র বা বন্ধু রাষ্ট্র, যেটা সপ্তাঙ্গের 7টা অঙ্গের মধ্যে যে 7ম নম্বর, এবং এটা হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, ঠিক আছে। তো কৌটিল্যের মণ্ডল তত্ত্বের সাথে সামঞ্জস্য রেখে বলা হয়েছে যে প্রতিবেশী রাষ্ট্র থেকে আক্রমণের কোনো সম্ভাবনা থাকে না, মানে আমাদের আশেপাশে থাকা যে কোনো প্রতিবেশী রাষ্ট্র যার থেকে কখনোই আমাদের আক্রমণের কোনো সম্ভাবনা থাকবে না, সেই রাষ্ট্র হলো আমাদের মিত্র রাষ্ট্র, ঠিক আছে। এবং প্রয়োজনে পাশে দাঁড়ায় সেই রাষ্ট্রকেই এখানে নির্ভরযোগ্য রাষ্ট্র বা এখানে মিত্র রাষ্ট্র হিসেবে আমরা বেছে নেব, ঠিক আছে। তো স্টুডেন্ট, আজকের আলোচনার পর্ব ছিল তোমাদের জন্য এতটাই, ঠিক আছে। তো ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো, এবং আমাদের এখানে যে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলে নতুন এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে, এই অফিসিয়াল নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তো অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা এখানে আমাদের যে কোর্সগুলো আমরা তোমাদের জন্য অফার দিয়েছি, এখানে নোটস পেয়ে যাবে এখানে, এবং সেই নোটসগুলো পিডিএফ ফর্ম হিসেবেও, ঠিক আছে, পিডিএফ হিসেবেও সেই নোটসগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে, ঠিক আছে। তারপরে ডাউট ক্লিয়ারিং সেশন, যদি তোমাদের কোনো বিষয়, ঠিক আছে, শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স নয়, পলিটিক্যাল সায়েন্স ছাড়া বাকি কোনো সাবজেক্টেও যদি কোনো ধরনের ডাউট থাকে তাহলে তোমরা এই ভিডিওতে কমেন্ট করেও জানাতে পারো, বা আমাদের অফিসিয়াল নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারবে, ঠিক আছে। তারপরে তোমরা এখানে পেয়ে যাবে রেকর্ডেড ক্লাসেস, সাজেশন, মক টেস্ট এবং লাইভ ক্লাসেস, এবং বিভিন্ন সুযোগ সুবিধাগুলো কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাবে। তো এই সুযোগগুলো নেওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল নাম্বার, তো সেই অফিসিয়াল নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এতখানি রইল, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।